2025 সালের কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফলে আর কোনো সন্দেহ থাকলো না। বাংলার রাজনৈতিক বাতাস ঠিক কোন দিকে বইছে সেটা এখন একেবারে পরিষ্কার। এই উপনির্বাচনের ফলাফল থেকে আমরা তিনটি বিষয় একেবারে স্পষ্টভাবে বুঝতে পারি। প্রথম যে বিষয়টি, ভোটের শতাংশের হিসাবে তৃণমূল কংগ্রেস এবং বাম কংগ্রেস জোট দুপক্ষেরই ভোট বেড়েছে। প্রায় 3% করে ভোট বেড়েছে দুই পক্ষেরই, অর্থাৎ শাসক ও বিরোধী জোট উভয়ের প্রতি জনগণের আস্থা খানিকটা বেড়েছে। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এই উপনির্বাচনে ভোট কমেছে ভারতীয় জনতা পার্টির, এবং তা বেশ উল্লেখযোগ্যভাবে। 31% থেকে তারা নেমে এসেছে মাত্র 28%। এবার প্রশ্ন উঠছে, বিজেপির ভোট কমলো কেন? এই জায়গাতেই সামনে এসেছে যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের একটি পোস্ট। সে সেখানে একাধিক তথ্য তুলে ধরে বোঝাতে চেয়েছেন যে বিজেপির হিন্দু ভোট এই নির্বাচনে চলে গেছে বাম কংগ্রেস কিংবা তৃণমূলের দিকে। সেখানে তিনি সরাসরি দাবি করেছেন, হিন্দু ভোটের একটা বড় অংশ এখন আর বিজেপিকে ভোট দিচ্ছে না, বরং সেই ভোট সরে যাচ্ছে তৃণমূল বা কংগ্রেসের দিকে। প্রমাণ হিসেবে দেবাংশু যে পরিসংখ্যান দিয়েছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2024 লোকসভা নির্বাচনের সময় কালীগঞ্জ বিধানসভার যে অঞ্চলে প্রথম রাউন্ডে গণনা শুরু হয়েছিল সেখানে ফল ছিল তৃণমূল 43.8%, সিপিআই 26.7%, বিজেপি 26.4%। ঠিক এক বছর পর 2025-এর উপনির্বাচনে সেই একই অঞ্চলে প্রথম রাউন্ডের ফল: তৃণমূল 60%, কংগ্রেস 24.1%, বিজেপি 14.6%। এখানেই বড় প্রশ্ন, এই 11 থেকে 12% ভোট কোথায় গেল? দেবাংশুর দাবি, এটা স্পষ্ট প্রমাণ হিন্দু ভোটের একটা বড় অংশ সরে গিয়েছে বিজেপি থেকে তৃণমূল ও কংগ্রেসের দিকে। এই পরিসংখ্যান তুলে ধরে দেবাংশুর দাবি, বিজেপির হিন্দু ভোট ব্যাংক এবার ভেঙেছে। তিনি আরও দেখিয়েছেন, কালীগঞ্জে প্রায় 1,08,000 হিন্দু ভোটার। 23 রাউন্ড গণনার শেষে বিজেপি পেয়েছে মোট 52,424টি ভোট। এখন যদি ধরে নিই বিজেপির প্রাপ্ত ভোট পুরোটাই হিন্দুদের, তাহলেও হিন্দু ভোটের মাত্র 48% বিজেপির পক্ষে গেছে, অর্থাৎ 52% হিন্দু ভোট বিজেপি পায়নি। তার অনেকটাই গেছে তৃণমূল আর কিছুটা গেছে কংগ্রেসের দিকে। এখানেই তিনি সরাসরি আক্রমণ করেছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু বারবার বলেছেন 75 থেকে 80% হিন্দু নাকি বিজেপিকে ভোট দেবে। মিনিমাম 70, ম্যাক্সিমাম 80% করে ভোট পদ্ম ফুলে লোক। কিন্তু দেবাংশুর কথায় এই ভবিষ্যৎবাণী 2021-এ 200 আসনের দাবি বা 2024-এ 35 বলে 12 আসন পাওয়া সবই ফাঁকা বুলি হয়ে থাকলো। কিন্তু এটা কি সত্যি? সত্যিই কি বাঙালি এখন আর বিশ্বাস করছে না বিজেপিকে তৃণমূলের বিরোধী শক্তি হিসেবে? কারণটা কি অপারেশন সিঁদুর? প্রশ্নটা তৈরি হয়েছে সম্প্রতি এক কূটনৈতিক সফর ঘিরে, যেখানে বিদেশ সফরে কেন্দ্রীয় সরকার ভারতের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে এই তালিকায় নাম ছিল ইউসুফ পাঠানের, কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তালিকা বদলে গেল। ইউসুফ পাঠানকে বাদ দিয়ে চলে গেল অভিষেক। অর্থাৎ একদিকে মুখে মুখে তৃণমূল হাঁটাও আর অন্যদিকে তৃণমূলের নেতাকেই আন্তর্জাতিক মঞ্চে পাঠানো। সামনে কুস্তি আর পিছনে দোস্তি। মুখোশ কি তাহলে খসে পড়ছে? এটাই যদি বিজেপির বিরোধিতা হয় তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে প্রকৃত বিরোধী শক্তি কে? যদি বিজেপি সত্যিই বিরোধিতা করতো তাহলে কেন অভিষেককে পাঠানো হলো? কেন শুভেন্দুর উগ্র ভাষা এতটাই প্রতিক্রিয়াশীল যে হিন্দুরাই মুখ ফিরিয়ে নিল? তবে এটাও মাথায় রাখা দরকার, একটা উপনির্বাচনের ফলাফল দিয়ে 2026-এ 294টি আসনের হিসাব করাটা ঠিক হবে না। তবুও এই ভোটে একটা জিনিস পরিষ্কার হয়েছে, যদি বিজেপি সত্যি সেটিং তত্ত্ব খারিজ করতে চায়, যদি বিজেপি সত্যি বাংলায় তৃণমূলের বিকল্প হয়ে উঠতে চায়, তাহলে তাদের এখনই রাজ্য ও কেন্দ্র দুই স্তরেই স্পষ্ট বার্তা দিতে হবে। ভোটের রেজাল্টে 26 সালে কি হবে এটা একদম অ্যানালিসিস করা সম্ভব নয় বা সম্ভব করা উচিতও নয়। ভোটের আর এক বছরও বাকি নেই, এবং সেই সময়ের মধ্যে যেই জিতুক সে আর এক বছর হয়তো থাকবে, এক বছরও নয় 10 মাস। এটাকে ভোটে যারা দাঁড়িয়েছে তারাও খুব একটা গুরুত্ব দিতে চায় না, 8 মাস 10 মাসের জন্য। এবং যারা ভোট দেবে সেখানকার নাগরিকেরাও জানে যে এনার মেয়াদ হচ্ছে 1 বছর, তারপরে অন্য কেউ আসবে। একটা সরকার চলছে রাজ্যে এবং দোর্দণ্ড প্রতাপভাবে সরকারটা চলছে। এখানে একটা ছোট বিধানসভার উপনির্বাচনে সেই সরকারের দেওয়া প্রার্থী জিতবে, এটা নর্মাল ট্রেন্ড একদম। তা সত্ত্বেও কি উল্টোপুরাণ হয় না? নিশ্চয়ই হয়। যেমন গুজরাটে হয়েছে, বিজেপির জেতা আসন সেটা আপ পেয়েছে, যদিও আপের বিজেপির জেতা আসন না বলে অ্যাপে যে জিতেছিল সে পরে বিজেপিতে যায় এবং এখানে গোহারান হেরে গেছে। এখন এগুলো হতে থাকে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবসময় ভোটের একটা আলাদা গুরুত্ব থাকে। সে যদি 6 মাসের মধ্যেও ভোট হয় তাহলেও লোকে একটুখানি কৌতূহল নিয়ে দেখবে।
তৃণমূল কংগ্রেস গতবারের থেকে ব্যবধান বাড়িয়ে ভোটটায় জিতেছে, বিজেপির ব্যবধান কমেছে এবং বাম কংগ্রেস জোটের ভোটটা অনেকটাই বেড়েছে। টালিগঞ্জে হচ্ছে একটি বিশেষ সম্প্রদায় বা মুসলিম অধ্যুষিত একটি বিধানসভা কেন্দ্র, যেখানে মুসলিম ভোটার বেশি। এখন এই মুসলিম ভোটার বেশি সত্ত্বেও এরকম ৯৯টা মতো বুথ আছে যেখানে মুসলিম কম, হিন্দু বেশি। এখানেও বিজেপি তার মধ্যে মাত্র ৩০টাতে জিততে পেরেছে, বাকিগুলো তৃণমূল কংগ্রেস বা আদার জোট পার্টি জিতেছে। বিজেপি যে ক্রমাগত একটা হিন্দুত্ব মেরুকরণের দিকে যাচ্ছে, যদি আমরা ব্রডার পার্সপেক্টিভে এই ভোটটাকে দেখি তাহলে কিন্তু ওই ন্যারেটিভটা সম্পূর্ণভাবে ফেল করেছে। এখানে একটা চেঞ্জ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কংগ্রেস এবং সিপিএমের যৌথ ক্যান্ডিডেট একটা ভোট পেয়েছে, যেটা বেশ আশাব্যঞ্জক। যদিও থার্ড হয়েছে তবুও অন্তত গ্রাফটা উঁচুর দিকে উঠছে। এখন এই তার মানে কি এরপরে ভালো রেজাল্ট করবে বা এর পরেরটায় কি বিজেপি থার্ড হয়ে যাবে, এরম কোনো কনক্লুশনে আসার মতো কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে আমরা কেউ নেই। যেটা আমরা এটা থেকে বুঝতে পারি যে বিরোধী দলনেতা থেকে শুরু করে অনেকেই ওখানে গিয়ে লাগাতার প্রচার করেছেন, তা সত্ত্বেও হিন্দু অধ্যুষিত এরিয়াতে অঞ্চলগুলিতেও কিন্তু বিজেপি সেভাবে দাগ কাটতে পারেনি এবং গতবারের থেকে তাদের ভোটটা কমেছে। শুধু ৩ ভাগে বিভক্ত রাজ্য নেতৃত্ব নয়, এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও সতর্ক হতে হবে। তা না হলে ২০২৬ সালের আগে বাংলার মানুষ হয়তো নতুন কোনো বিরোধী শক্তির অপেক্ষায় থাকতে শুরু করবে। কারণ বাংলার মানুষ স্পষ্ট করে জানিয়ে দিলেন মেরুকরণের রাজনীতি নয়, উন্নয়নেই আস্থা রাখেন তারা। তাই ভারতীয় জনতা পার্টিকে উগ্রতা, বিভাজন আর দ্বৈত রাজনীতি ছেড়ে বাস্তব বিরোধিতার পথে ফিরতে হবে, না হলে কালীগঞ্জ তো শুধুই শুরু।